আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে নিউজ টিভি 24 বাংলাতে। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি। এরপর জানিয়ে দিব পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। তারপর জানিয়ে দিব ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি আসবে না, রাশিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান সাম্প্রতিক সংঘাতের ময়দানে ইরান তাদের হাতে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র একটি ক্ষুদ্র অংশ ব্যবহার করেছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানি সংবাদ মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে যে তেহরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একটি বড় অংশই এখনও অব্যবহৃত ও অক্ষত অবস্থায় রয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে জানিয়েছেন, তাদের দেশ এখন উচ্চ পর্যায়ের রক্ষণাত্মক অবস্থানের পাশাপাশি যেকোনো মুহূর্তে বড় ধরনের পাল্টা আঘাত হানার জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছে। মুখপাত্র রিজা তালাইনিকের দেওয়া তথ্য মতে ইরান বর্তমানে সম্পূর্ণ নিজস্ব বা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে 1000-এরও বেশি ধরনের আধুনিক সমরাস্ত্র উৎপাদন করছে। তিনি আরও উল্লেখ করেন যে পুরো দেশ জুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার ছোট বড় শিল্প প্রতিষ্ঠান ও স্থাপনা এই অস্ত্র উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত। এই কৌশলী অবস্থানের কারণে যদি যুদ্ধের সময় কোনো নির্দিষ্ট স্থাপনা বা কারখানা শত্রুর হামলায় ক্ষতিগ্রস্তও হয়, তবে ইরানের সামগ্রিক অস্ত্র উৎপাদন প্রক্রিয়া বা সক্ষমতা কোনোভাবেই থমকে যাবে না, বরং নিরবচ্ছিন্নভাবে এই কার্যক্রম চালিয়ে নেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও সামরিক কৌশলের যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য বর্তমানে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থান করছে ইরানের প্রতিনিধি দল। দলটির নেতা ইরানের পররাষ্ট্র প্রধানমন্ত্রী আব্বাস আরাকচি পাকিস্তানি সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন। তুর্কি টুডের প্রতিবেদন অনুযায়ী ইরানের পররাষ্ট্র প্রধানমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার 24শে এপ্রিল গভীর রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন এবং ঊর্ধ্বতন পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলী এবং ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনা পথ নিয়ে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকও উপস্থিত ছিলেন। ইরানি প্রতিনিধি দলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এবং পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমির মোকাদ্দম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ক্রমেই গতি পাচ্ছে। এই প্রক্রিয়ায় ইসলামাবাদ একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক কেন্দ্র হিসেবে উঠে আসছে। এদিকে বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রতিনিধি দলকে পাকিস্তানে পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে আলোচনায় অংশ নিতে পাঠানোর পরিকল্পনা রয়েছে। তারা শনিবার সকালে রওনা হবেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি পতাকাবাহী জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার 25শে এপ্রিল আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস রাফায়েল পেরাল্টা DDG-115 জাহাজটিকে আটকে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, শুক্রবার 24শে এপ্রিল ইরানি পতাকাবাহী জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাত্রা করার চেষ্টা করছিল বলে জানানো হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা তুস্কা নামের আরেকটি ইরানি জাহাজ নিয়েও উত্তেজনা তৈরি হয়। এক্সে প্রকাশিত বিবৃতিতে ইরান জানিয়েছে, জাহাজটিতে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল। এই জব্দ করাকে তারা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। তাদের মতে, এই জবরদস্তিমূলক ও বেআইনি পদক্ষেপ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছে এবং দুর্বল রোগীদের মারাত্মক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। অন্যদিকে মার্কিন পক্ষ দাবি করেছে, ইরানের ওপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় এসব জাহাজ আটক করা হচ্ছে।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিক বাহিনী যে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি আটক করেছে সেটি চীনের পক্ষ থেকে দেওয়া উপহার বহন করছিল। আটক করা একটি জাহাজে সন্দেহজনক মালামাল ছিল, যা ভালো কিছু নয়। তবে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে তাদের জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি বাস্তব ভিত্তিক নয়। ফিলিস্তিনের গাজা উপত্যকা ও পশ্চিম তীরে সামরিক আগ্রাসন ও সহিংসতার মাধ্যমে ইসরায়েল দীর্ঘমেয়াদে সফল হতে পারবে না বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি সাময়িকভাবে দমন করা গেলেও ভবিষ্যতে তা টাইম বোমার মতো বিস্ফোরিত হওয়ার ঝুঁকি রয়েছে। শুক্রবার ২৪শে এপ্রিল রাশিয়ার একটি পাবলিক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ওই সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ফিলিস্তিনে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়। তার মতে, ন্যায্য সমাধানের অভাব পুরো অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলছে। ল্যাভরভ আরও বলেন, বর্তমানে অনেকেই জাতিসংঘের ফিলিস্তিন সংক্রান্ত সিদ্ধান্তগুলোকে উপেক্ষা করতে চাইছে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে এটি স্থায়ী সমাধান নয়। ল্যাভরভের মতে, গাজা ও পশ্চিম তীরে সামরিক শক্তি ব্যবহার করে পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে রাখা গেলেও এই সমস্যার সমাধান হবে না। এর বিপরীতে ভবিষ্যতে তা আরও বড় সংকট তৈরি করবে। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি যে অবিচার চলছে এবং জাতিসংঘের ২ রাষ্ট্রভিত্তিক সমাধান সংক্রান্ত বহু সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি। এই সমস্যার সমাধানে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চায় আরব বিশ্ব। ল্যাভরভ আরও উল্লেখ করেন, আরব বিশ্বে ফিলিস্তিনিদের ওপর যে দমনপীড়ন চলছে তা অত্যন্ত স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। এই পরিস্থিতির সমাধান না হলে ভবিষ্যতে সংঘাত আরও বেড়ে যাবে। উল্লেখ্য, পশ্চিম তীর ও গাজা উপত্যকাকে ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসাবে বিবেচনা করা হয়। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘ এই অঞ্চলকে দখলকৃত এলাকা হিসাবে গণ্য করে এবং সেখানে বসতি নির্মাণকে অবৈধ বলে মনে করে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী গত ৬ মাসে ২৪০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোলাবর্ষণ, গুলি, অভিযান ও সম্পত্তি ধ্বংসের ঘটনা রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২,৫৬২ জনে। ২ বছর নৃশংস জাতিগত নিধনের পর ২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও দখলদার ইসরায়েলি বাহিনীর সহিংসতা থামেনি। যুদ্ধবিরতির এই সময়ের মধ্যে অন্তত ৭৮৬ জন নিহত এবং ২,২১৭ জন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে আহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,৭২,৩২০ জনে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে অবশেষে ডানা মেলল তেহরানের আন্তর্জাতিক ফ্লাইট। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ জানিয়েছে, শনিবার ২৫ এপ্রিল সকাল থেকে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় কিছু আন্তর্জাতিক রুটে বিমান চলাচল শুরু হয়েছে। রিপোর্ট অনুযায়ী বিমানবন্দরটি সচল হওয়ার পর যাত্রীবাহী প্রথম ফ্লাইটগুলো ওমানের মাস্কাট, তুরস্কের ইস্তাম্বুল এবং সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। এতে করে আটকে পড়া সাধারণ যাত্রী এবং প্রবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে তার মরদেহ এখনও পাওয়া যায়নি। গত ১৭ এপ্রিল ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা নিখোঁজ হন। তার সঙ্গে নিখোঁজ হন একই বিশ্ববিদ্যালয়ের জামিল লিমনও। নিখোঁজ হওয়ার দিন সকাল ৯টায় জামিল ও ১০টা নাগাদ নাহিদাকে সবশেষ ক্যাম্পাসে দেখা যায়। এরপর গতকাল শুক্রবার জামিলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। এরপর নাহিদার ভাই জাহিদ তার বোনের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন। তিনি ফেসবুকে জানান, আমার বোন আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, এই খবর তিনি জেনেছেন ফ্লোরিডার পুলিশের কাছ থেকে। এমনকি তার বোনের মৃতদেহ পাওয়ার বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, আমাদের আজ ভোরে যুক্তরাষ্ট্রের স্থানীয় পুলিশ ফোন করেছে। ওকে এখনও পাওয়া যায়নি, উদ্ধার করা যায়নি। গ্রেপ্তার হওয়া হিশাম আবু গারবেই নিশ্চিত করেছে এটা আসলে দুজনের লাশ। সন্দেহভাজন ব্যক্তিটি আরেকটা বডি আসলে ডিসপোজ করছিল। জাহিদ আরও বলেন, আর আমাকে বলছে মৃতদেহ পাওয়া যাবে কিনা সেটার নিশ্চয়তা তারা এখনও দিতে পারছে না। সেখানকার স্থানীয় পুলিশ আমাকে ফোন করে এমনটাই বলেছে।
বৃষ্টির বাসায় রক্তের মধ্যে পড়েছিল দেহের একটি অংশ। তার সঙ্গে বৃষ্টির ডিএনএর মিল পাওয়া গেছে।